Hello, what's up guys, it's your friend Rishit. Welcome to the channel. I hope that you all are absolutely fine. বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর এই ভিডিওতেও আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন কিছু জায়গা যেগুলো অবস্থান করছে আমাদের বাড়ির একদম কাছে। এই সমস্ত জায়গা তোমরাও কিন্তু খুব কম খরচে তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে একটা ভালো সময় কাটাতে পারবে। তো চলো সেই সমস্ত জায়গায় যাওয়া যাক আর তোমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখানো যাক। আমরা কিন্তু লাঞ্চ সেরে আজকে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থল ব্যান্ডেলের উদ্দেশ্যে। আর ব্যান্ডেলের মধ্যে আমরা প্রথম যে জায়গাটা ভিজিট করতে চলেছি সেটা কিন্তু খুব একটা ফেমাস লোকেশন, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর এই ব্যান্ডেল চার্চ যাওয়ার গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। তোমরাও যারা আমার মতো নিজস্ব যানবাহনে সেখানে যেতে চাও তারা কিন্তু গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে করে ব্যান্ডেল চার্চ আসতে চাও তোমরা সেখানে কিভাবে পৌঁছাবে চলো তোমাদের বলে দিই। তোমরা যদি হাওড়া কিংবা শিয়ালদা যে কোনো দিক থেকেই আসো তোমরা কিন্তু ব্যান্ডেল পৌঁছাবার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। সেই ট্রেনে করে প্রথমে তোমাদের ব্যান্ডেল স্টেশন আসতে হবে। আর স্টেশনের বাইরেই তোমরা কিন্তু অজস্র টোটো অটোর লাইন দেখতে পাবে। সেখান থেকে টোটো কিংবা অটো ধরে ডিরেক্ট কম পয়সায় চলে আসো ব্যান্ডেল চার্চ। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 আর আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ আর ইন্ডিয়ার মধ্যে একটা প্রাচীনতম গির্জা বলতে পারো। আর এইখানে সময় সীমা মানে তোমার এখানে প্রবেশের যে সময়টা সেটা হচ্ছে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি। আর এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। আমাদের সবার প্রিয় ব্যান্ডেল চার্চের পুরো নাম হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। এই চার্চটি অবস্থান করছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল শহরে। ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে ঠিক 2 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি বা আমাদের সবার প্রিয় ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ হলো একটি পুরাতন রোমান ক্যাথলিক চার্চ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1599 সালে। কিন্তু বলা হয় 1660 সালে গোমেজ দে সোতো এই চার্চটিকে আবার নতুনভাবে নির্মাণ করেন। হুগলি জেলার এই ব্যান্ডেল শহরে কিন্তু স্বাধীনতার পূর্বে রাজ করত পর্তুগিজেরা। আর এই ব্যান্ডেল চার্চও কিন্তু পর্তুগিজ রাজত্বের একটা প্রতীক হিসেবে বিরাজমান এই ব্যান্ডেল শহরে। আর তার জন্যেই ব্যান্ডেল চার্চে কিন্তু দেখা মেলে পর্তুগিজ স্টাইল অফ আর্কিটেকচারের। 1988 সালের 25শে নভেম্বর পোপ জন পল II এই ব্যান্ডেল চার্চটিকে একটি মাইনর ব্যাসিলিকা হিসেবে ঘোষিত করেন। আমরা ব্যান্ডেল চার্চের একদম ছাদের উপরে এসেছি। যেমন সুন্দর হাওয়া দিচ্ছে তেমনি ছাদ থেকে কিন্তু সুন্দর আশেপাশের জায়গাটা দেখা যাচ্ছে। জাস্ট দেখো, কিরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি। আমি ভেবেছিলাম যে একদমই ছোট হবে, আসবো যাব, কিন্তু এখানে এসে দেখলাম জায়গাটা অনেক বড়। আর এখন আমরা উপরে আছি আর খুব সুন্দর লাগছে, অনেক লোকজন এসেছে দেখছি, ভালো লাগছে। আশেপাশ থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর বল। হ্যাঁ একদমই তাই, উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। চার্চের ছাদ থেকে কিন্তু আশেপাশের এলাকার সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। শুধু আশেপাশের এলাকার সৌন্দর্যই নয়, চার্চের ছাদের ওপরের যে সুন্দর ভাস্কর্য এবং তার মধ্যে ফুটিয়ে তোলা চার্চ জুড়ে বিভিন্ন গল্প কিন্তু ভারী আকর্ষণীয়। আর সবার থেকে আকর্ষণীয় হলো চার্চের ছাদের ওপরে মুক্ত আকাশের নিচে এই সুন্দর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবার জায়গাটা। ব্যান্ডেল চার্চের জায়গাটা কিন্তু অনেকটা বড় বল। আমি যতটা ভেবেছিলাম যে একদমই ছোট হবে কিন্তু একদমই না, অনেকটা বড় জায়গা। মানে যখন তুমি ভেতরতে বাইরে থেকে ঢুকবে, বাইরে থেকে দেখে কিন্তু মনে হবে না কি এতটা জায়গা বিস্তারিত করে এই ব্যান্ডেল চার্চ অবস্থিত হয়েছে। কিন্তু সত্যি মানে সামনে বাগানটা যেখানে আমরা এখন টাইম স্পেন্ড করছি সেটাও কিন্তু বেশ সুন্দর। আর ভেতরে চার্চ রুম মানে যেখানে প্রেয়ার রুম বলা যেতে পারে সেটাও কিন্তু খুব সুন্দর। বাট সেইখানে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না। আর সত্যি কথা বলতে গেলে কিছু জিনিস আমার মনে হয় কি চোখে নিজে এসে দেখাটাই সেটা সবার থেকে ভালো হবে। তার জন্য সেটুকুনি তোলা রইল, বাকিটা তোমায় দেখিয়ে দিলাম। আর প্রেয়ার রুমের সৌন্দর্য আর পর্তুগিজ আর্কিটেকচার এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো দেখার জন্য তোমাদেরও কিন্তু আসতে হবে ব্যান্ডেল চার্চে।
ব্যান্ডেল চার্চের পেছন দিকে রয়েছে এরম সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, যার মনোরম সৌন্দর্য আর শান্তিপূর্ণ আবহাওয়া আমাদের মনকে মুগ্ধ করবেই। সত্যি কথা বলতে গেলে একটা উইকেন্ড দেখে বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এসে একটা সুন্দর সময় কাটাবার জন্য ব্যান্ডেল চার্চ কিন্তু হয়ে উঠতে পারে একটা পারফেক্ট লোকেশন। পুরো চার্চটা ঘুরে দেখার জন্য এরম কিন্তু সুন্দর বাঁধানো রাস্তা আছে, আর তার পাশেই এরম কিন্তু সুন্দর আর্কিটেকচার, যেইখানে কিন্তু খ্রিস্টান ধর্মের বিভিন্ন গল্পকে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। ব্যান্ডেল চার্চ দেখে এখন আমরা বেরিয়ে একটা অন্য জায়গায় যাব ব্যান্ডেলের মধ্যেই। তো তোমাদের কেমন লাগলো ব্যান্ডেল চার্চ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এসছো কমেন্ট করে জানাও, অবশ্যই জানাবে। আর কারা কারা আসতে ইচ্ছুক সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ব্যান্ডেল চার্চের পর আমরা এখন রওনা দিয়েছি আজকের দিনের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হুগলি ইমামবাড়ার দিকে, যার ডিস্টেন্স ব্যান্ডেল চার্চ থেকে হচ্ছে ওই 1.5 কিলোমিটার মতন, আর আমাদের মোটামুটি 10 মিনিট মতন সময় লাগবে সেখানে যেতে। তোমরা যদি নিজের যানবাহনে আসো তো গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো তাহলে একদম ব্যান্ডেল চার্চের সামনে থেকে কিন্তু টোটো পেয়ে যাবে হুগলি ইমামবাড়া যাওয়ার। সেখান থেকে ওই 10 থেকে 20 টাকার মতন পার হেড ভাড়া তোমাদের লাগবে। বাজে ঘড়ির কাটায় 4:45 আর অলরেডি কিন্তু আমরা আমাদের আজকের দিনের সেকেন্ড লোকেশনে চলে এসেছি। আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়ায়। বাইরে থেকে এরকম দেখা যাচ্ছে ঘড়িটা ফেমাস যেটার জন্য, আর এই দিয়ে কিন্তু এখন রিনোভেশনের কাজ চলছে। চলো এবার ভেতরে যাই, পুরো জায়গাটা ঘুরে দেখাই তোমাদের। তো এই দেখো এখানে এন্ট্রি ফি লেখা আছে 20 টাকা করে পার হেড, আর এইদিকে ভিজিটিং আওয়ার্সগুলো দেওয়া আছে মাস অনুযায়ী, তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো। আর তলায় আছে ওই 5:30, হ্যাঁ ওটা 8টা থেকে 5:30। আর এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 20 টাকা আর ফরেনার্সদের জন্য 100 টাকা। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এখান থেকে তোমাদের কিন্তু টিকিটটা সংগ্রহ করে নিতে হবে তাদের কাছ থেকে। ঠিক আছে, আমরা ইমামবাড়ার ভেতরে ঢুকে গেছি। খুব সুন্দর জায়গা, আর এরকম 20 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে। আর এইখানে ইমামবাড়ার ইতিহাস সম্বন্ধে কিছু লেখা আছে, আমি তো অবভিয়াসলি বলবো তোমাদের, তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। চলো এবার ভেতরটা দেখা যাক। এখন আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়ার একদম ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর এই যে হুগলি ইমামবাড়া রয়েছে, এটা আমরা সবাই জানি যে মুসলিম জাতির কিন্তু দুটো সম্প্রদায় হয়, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে সুন্নি। আর এই হুগলি ইমামবাড়া কিন্তু শিয়া মুসলিমদের ইমামবাড়া আর মসজিদ, আর যেটা প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ মহসিন। আর এর নির্মাণের কাজ শুরু হয়েছিল 1841 সালে, আর 20 বছর পর 1861 সালে এই ইমামবাড়ার নির্মাণের কাজ শেষ হয়। ব্যান্ডেল চার্চ থেকে মাত্র 1.5 কিলোমিটার আর ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এই হুগলি ইমামবাড়া, যেটা হলো আজকের দিনের আমাদের দ্বিতীয় লোকেশন। এই হুগলি ইমামবাড়াটি হলো শিয়া মুসলিমদের ইমামবাড়া ও মসজিদ, যেটি প্রতিষ্ঠিত হয় 1861 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলো মোহাম্মদ মহসিন। নিপুণ ইসলামিক আর্কিটেকচার দ্বারা সুসজ্জিত এই হুগলি ইমামবাড়ার নির্মাণের কাজ শেষ হতে মোট 20 বছর সময় লেগেছিল। আর এই হুগলি ইমামবাড়ার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই হুগলি ইমামবাড়ার একদম ওপরে অবস্থিত ক্লক টাওয়ার, যেটা অবস্থান করছে 150 ফিট উচ্চতায়। আর বলা হয় এই ক্লক টাওয়ারটি কিনেছিলেন শায়েদ কেরামত আলী তখনকার দিনের 11,721 টাকা দিয়ে লন্ডনের বিগ বেন থেকে। কিরে কেমন লাগছে ইমামবাড়া? খুবই সুন্দর, শান্ত একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। এখনো কাজ চলছে অনেক কিছু রিনোভেশনের। হ্যাঁ, আর এই বড় ঘড়িটার এখানে যাবি নাকি? যাওয়া যায় ওখানে? হ্যাঁ, 150 ফিট হাইট, বুঝলি এটার। আর এখানে উঠতে গেলে ছেলে আর মেয়েদের আলাদা সিঁড়ি করা আছে, ঠিক আছে। আর 152টা মতন সিঁড়ি আছে। পারবো তো উঠতে? হ্যাঁ পারবি না কেন, চ যাওয়া যাক। এই দেখো, এটা হচ্ছে পুরুষদের জন্য ক্লক টাওয়ারের রাস্তা, আর সেরম সেম একটা রাস্তা ওইদিকে আছে মেয়েদের জন্য। আর এই দেখো
এরম স্পাইরাল করে করে সিঁড়ি, বেশ অনেকটা উঠতে হবে কিন্তু। ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ি, 152টা মতন সিঁড়ি আছে। তারপর আমরা ক্লক টাওয়ারে উঠবো, আর সেইখানে ক্লক টাওয়ারের ব্যাপারে কিছু তথ্য তোমাদের বলবো। চলো, আর ওপর থেকে মানে হিমাম্বাড়ার ওপর থেকে আশেপাশটা কেমন সুন্দর দেখতে লাগে সেটাও দেখাবো। 152টা সিঁড়ি উঠতে অসুবিধা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস সেই বেলগুলো দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এইগুলো দিয়ে অ্যালার্ম বাজে, বুঝলি? এইটা হচ্ছে বড়টা হচ্ছে 80 মণ ওজন, একটা 30, একটা 40 মণ ওজন আছে, বুঝেছিস? ওপরে ওঠ, ওপরে ওঠ, বসে পড়িস না। এই দেখো অবস্থা, দেখো বসে পড়েছে। এই একটা ইয়ং মেয়ে, ওঠ। আমরা একদম ওপরে উঠে গেছি ক্লক টাওয়ারের, আর ঘামে অবস্থা বুঝতেই পারছো, অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। কিন্তু এইখান থেকে যে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে না, সেটা দেখে মনটা জাস্ট জুড়িয়ে গেল ভাই। এখানে এই গেটগুলো বন্ধ, হয়তো বাইরেটা যাওয়া যেত। ওই দেখো ওইখান থেকে ডাকছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, হাত বার করো। ঠিক আছে, নেমে যা। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না ওপর থেকে, অপরূপ দেখতে লাগছে কিন্তু। এখানে কিন্তু ঘড়ির মেকানিজমটা আছে, আর এইখানেই একটা চাবি আছে যেটার 20 কেজি ওজন এই ঘড়িটার, ঠিক আছে? আর যেটা দম দিতে, এই ঘড়িটাকে দম দিতে 2 জন লাগে, মানে বুঝতে পারছো কতটা ওয়েট আছে। মাত্র ক্লক টাওয়ার থেকে ঘুরে নেমে এসে, কিরে হাউস দ্য জোশ? চুপ করে অবস্থা শেষ, একদম মাথা ঘুরছিল, এত ভয় লাগছে। ওখানে কেউ নেই, নিচে থেকে একটা কে পায়ের শব্দ হচ্ছে, আমি তো ভয় পাগল হয়ে যাচ্ছি। আর যে তাড়াতাড়ি করে উঠবো, ওখানে সিঁড়িগুলো এতটাই উঁচু উঁচু, তাড়াতাড়ি করে ওঠাও যায়, আর লাইটও কম আছে মনে হয় রিনোভেশনের জন্য। একদমই তাই, অন্ধকার, আর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর কোনোদিন যাবো না। এবার আমরা প্রবেশ করেছি ইমামবাড়ার মূল প্রার্থনা কেন্দ্রে। খুব সুন্দরভাবে নিপুণ ইসলামিক আর্কিটেকচার দ্বারা এই প্রার্থনা গৃহটাকে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের কাঁচের ব্যবহার যেমন দেখা মেলে এই প্রার্থনা গৃহে, তেমনি প্রার্থনা কেন্দ্রের মূল দেওয়ালে কিন্তু প্রফেট মোহাম্মদ ও কুরআনের বিভিন্ন বাণী কিন্তু খোদাই করে লেখা আছে। একটা খুবই সুন্দর ও শান্তিময় পরিবেশ বিরাজমান এই মূল প্রার্থনা কেন্দ্রে। ইমামবাড়ার যেখানে প্রার্থনা করা হয় তার পাশ থেকেই কিন্তু এখানে সানক্লক অর্থাৎ সূর্যঘড়ি দেখার জায়গাটা রয়েছে। এই যে পাশের রাস্তাটা সোজা গেলেই কিন্তু এখানে গঙ্গার ঘাট, আর সেখানেই সূর্যঘড়ি রয়েছে। ইমামবাড়ার পেছন দিকেই রয়েছে এখানে সূর্যঘড়ি, দেখতে পাচ্ছ? সূর্যের আলো যেমনভাবে পড়বে, আর সেই শ্যাডোতে এখানে কিন্তু সময়টা বোঝা যাবে। আর সামনের এই দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর, এখানে এসে ইজিলি বেশ কিছুটা সময় কিন্তু কাটানো যাবে। ইমামবাড়ার পেছন দিকে দেখো, এখানে আরবিকে অনেক কিছু লেখা আছে, আর তলায় ইংলিশ ট্রান্সলেশনও করা আছে। এইগুলো পুরো হচ্ছে এই ইমামবাড়ার দলিল বা উইল, মানে কোথায় কি জমি জমা আছে সব কিছু কিন্তু এইখানে খোদাই করে লেখা আছে। তো আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা অলরেডি চন্দননগর কিন্তু প্রবেশ করে গেছি। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, যা গরম পড়েছে, একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হবে। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে একদম ভুলবে না কমেন্ট করে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, কারণ কি তোমাদের সাপোর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ আই অলওয়েজ সে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ হ্যাভ গট। Adios amigos.